আসুন দেখে নি কার বাড়ি, একবার ডেকেই নি তাকে নাকি, দেখি কে আসে। শ্রীধরের বাড়িতে চলে এসেছি আজকে আমরা আন্দুলে, তাই তো? একদম একদম। কেমন আছো? সেই কলকাতা থেকে 1 ঘন্টা বাইকে করে আসলাম, বাইকটা রেখে দিয়েছি সাইডে, এখানে ঢোকাতে পারছি না গলির মধ্যে। তোর বাড়িতে সবার আগে চলে আসি, বৃষ্টি পড়ছিল, অনেকক্ষণ টাইম লেগে গেল আমার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চলো, অসুবিধা নেই, যেখানেই যাই খালি বৃষ্টি হয় আমাদের। যাই তোর বাড়িতে, আসো। ভিতরটা যাই। হ্যাঁ, এটা হচ্ছে নিচের তলা, এটা হচ্ছে নিচের ঘর, ওইদিকে বাথরুম আছে, ওইদিকে রান্নাঘর আছে। হ্যাঁ, তো আর এদিকে মোটামুটি ডাইনিং, এখানে একসাথে সব এখানে ডাইনিং। এবার সত্যি বলতে পুরো ঘর এখন অগোছালো, উপর থেকে জিনিস নামানো হয়েছে নিচে, ঠিক ঠিক, যেহেতু সবই রিনোভেট চলছে এখন আস্তে আস্তে আমাদের। এটা হচ্ছে আমাদের রাজুদা ক্যাট। এটা হচ্ছে রাজুদা ক্যাট, তখন থেকে আমার পায়ের তলায় চলে আসছিল, তখন থেকে আসছিল। এর নাম রাজুদা ক্যাট। যা, এর অনেক ছানাপোনা আছে। আচ্ছা, এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, আর ওইদিকে যাবতীয় আছে। ঘরের ভিতরে আমরা ঢুকছি না, আমরা হ্যাঁ, যেহেতু স্ক্যাটার্ড হয়ে আছে, আমরা উপরটা চলে যাই। হ্যাঁ, চলো চলো আসো। বাহ, বেশ তৈরি হচ্ছে মনে হচ্ছে ঘরটা, নাকি? একদম একদম। আসো, এই যে আমার অ্যাকোরিয়াম। বাহ, বেশ। আসো, এই হচ্ছে তোর দোতলা, যেখানে তুই শেখাই, প্র্যাকটিস করি, নিজেও প্র্যাকটিস করি। অসাধারণ, মানে ট্রফি ফফি নিয়ে পুরো ঘরটা এখন সবে রেডি হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে এটা আমি যেটা বলছিস যে উপরে পুরো বিষয়টা রেনোভেট হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ অনেক পুরনো বাড়ি। হ্যাঁ, এবং যেহেতু সবারই একটা স্বপ্ন থাকে যে মানে যে বাড়িতে আছি আমি, সেই বাড়িটা আরো ভালোভাবে আমি সাজাবো, তো সেই সাজানোরই প্রসেস চলছে। এখানে অনেক আমার গুরুদেবের ফটো ছিল, একটা গুরুদেবের ফটো দেখা যাচ্ছে অলরেডি। একদমই, এখানে আমার অনেক গুরুদেবের ফটো রাখা ছিল। তো সেগুলো এখন খুলে দিতে হয়েছে, কারণ এখন সবে শুরু হচ্ছে সমস্ত কিছু প্রসেস। ঠিক তাই। তো নেক্সট টাইম যখন আসবে তখন একদম ফর শিওর, নেক্সট টাইম আসবে যখন আবার ঘর দেখাবো, তো শোনাবো। হ্যাঁ, তো আমার আরেকটা রুম আমি দেখাতে চাই। হ্যাঁ, এগুলো আগে দেখি, মানে আমি চিল করি, মানে ওখানে বন্ধুরা যখন আসে ওখানে বসে আড্ডা মারি, গান শুনি, একটু বসে মজা করি। আসো। তো এই হচ্ছে সেই রুম, এইটাই হচ্ছে তোর ঘর, এখানেই সেই আমার ঘর। আর সত্যি কথা বলতে এখন আন্ডার কনস্ট্রাকশন বলবো না, মানে রিনোভেট করার একটা ইচ্ছা চলছে। নেক্সট টাইম যখন আসবে তখন আশা করি সবার খুব ভালো লাগবে, কারণ আমি ভাবছিলাম অনেকদিন থেকে যে নিজের বাড়ি একটু ভালো করে সাজাবো, গোছাবো। আর সবকিছু হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের ভালোবাসাতেও সব হচ্ছে। তো এই হচ্ছে আমার সেই সারা জীবনের অ্যাচিভমেন্টের প্রাপ্তির আমার তাক। কোথা থেকে কি কি পেয়েছিস সেটা তো আমি শুনে নেবো প্রত্যেকে, কিন্তু এই দর্শকের আবদার যেটা হচ্ছে গিটার। হ্যাঁ, গিটারের একটা গান আমরা আগে শুনি। এবার আমরা একটা গানে আসি। তোমরাও দেখতে থাকো কি গান আমাদেরকে উপহার দিচ্ছিস আজকে। চলো বসি, আগে বসে। কোন গান শুনছি আজকে? আমার পছন্দের শিল্পী, অল টাইম ফেভারিট কে স্যারের একটি গান, যেটা আমি আগেও গেয়েছি এপিসোডে, আমি আবারও গাইছি এবং 1000 বার গাইবো, কারণ গানটা আমার এত ভালো লাগে গানটা। আর এই গান কোনোদিন পুরনো হবে না, সত্যি তাই, একদম। চলো। खुद गर्ज है, फिसला है ये फिर हाथ से, कल उसका रहा अब है तेरा इस रात से, ओ मेरी जान, ओ मेरी जान। সাদেই সারেগামার এত ফ্যান, প্রেমে পড়েনি কিন্তু। না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি এখন ঠিক করে গাইতে পারছি না, এই ঠান্ডা ওয়েদার। যেটা আমাকে আগে কথা হয়েছিল যে আমার গলাটা ঠিক নেই, আর একটু সর্দি আমার লেগে গেছে। তো আমরা নিকো পার্কে গিয়েছিলাম ঘুরতে। আচ্ছা, তো ওয়াটার ওয়ার্ল্ডে গিয়ে আমার মা আমায় বলছে অনেক বাদরামি করেছিস, যার জন্য তোর আজকে এই অবস্থা। মানে ফাইনালের পরে একটু যে এন্টারটেনমেন্টটা হয়েছে এবং তাতে গিয়ে গলাটার অবস্থা এতদিন দীর্ঘ দিনের, মানে আমরা 10 মাস আমাদের জন্য প্রায় নিয়ারলি 1 বছর, কারণ আমরা তো সবাই দেখছে গ্র্যান্ড অডিশন, বাট গ্র্যান্ড অডিশনের আগে থেকেও আমাদের প্রিপারেশন হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি 1 বছর বলছি কারণ এটা আমাদের কাছে 1 বছর নয়, এটা আমাদের সারা জীবনের স্মৃতি। তো এতগুলো দিন আমরা একসাথে কাটিয়েছি, এত সময় কাটিয়েছি, এত মেমোরিজ, এত মজা, এত আনন্দ, এত দুঃখ বলবো না, দুঃখ এই কারণে বলবো যে যারা ধরো আমাদের সাথে ছিল, প্রিয় বন্ধুদের আমরা আমাদের এই জার্নির টাইমে আমরা তাদের বিদায় জানাতে হয়েছে, তাদের সেই দুঃখগুলো তো কোনো না কোনো থেকে যায়। তো একসাথে পিজির মতো এত জনের সাথে একসাথে থাকা, সেই মোমেন্টস গুলো মনে করা, সেগুলোকে ফেলে আসা, তো সেগুলো একটা সারা জীবনের মেমোরি।
তো এই জিনিসগুলো আমার সারা জীবন থাকবে আমার সঙ্গে, এবং আমি খুব মিস করছি এখনো, কারণ বন্ধুদের সবে মাত্র তো শেষ হলো, ঠিক সবে মাত্র শেষ হলো, আমি এখন থেকেই বন্ধুদের মিস করছি। সেই মেমোরিজ গুলো তো একদমই তাই, দুঃখ দেয়। হ্যাঁ দুঃখ দেয়, আবার ফোনে কথা হয় সবার সাথে ফোনে কথা হচ্ছে এখন। সব থেকে বেশি মিস করি হচ্ছে আমাদের উনো খেলা। হ্যাঁ, এটা আমি শুনেছি এই গল্প। বন্ধুদের সঙ্গে উনো খেলা, আর যা মজা করেছি আমরা। মানে সায়ন্তনিধি, আমাদের দুটো টিম ছিল, মানে টিম বলবো না ঠিক, সায়ন্তনিধি আয়ুষ খেলতো, আমি গীতশ্রী বিশ্বপ্রিয়দা, আর সব থেকে বেশি চিটিং করতো সায়ন্তনিধি। আয়ুষ সায়ন্তনিধিকে কার্ড বেছে বেছে দিত। হ্যাঁ, এ বাবা, সেটা নিয়ে ঝগড়া, তো সেটারও ক্লিপস আছে আমার কাছে। একদম ঠিক আছে, মানে সায়ন্তনিধি এত মজা করতো আমাদের সাথে, আর সবাই সবাই এত মজা পেয়েছি আমরা ওখানে থেকে, এবং বাড়ি আসার সময় এত কষ্ট পেয়েছি। ঠিক আছে, সেগুলো তো থাকবেই, বাট এই ইনসাইড স্টোরি তো আমরা শুনবোই, কিন্তু তার আগে আমি শুনি যে এত সুন্দর সুন্দর স্টেজে পারফরমেন্স করা, আর এত যে অডিয়েন্স আসে, এই অডিয়েন্সের মাঝখান থেকে এসে কেউ হাতে চিঠি দেওয়া, বা কেউ এসে বলা যে আমার তোমাকে বেশ ভালো লাগে। চিঠি ফার্স্ট অফ অল আমি পাইনি। আচ্ছা, আমি ডিরেক্ট অ্যাপ্রোচ পেয়েছি অনেক। হ্যাঁ, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে অনেকজন আমাকে টেক্সট করেছেন অ্যাবাউট তোমায় আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি তোমায়, হ্যান ত্যান, তারপরে তোমার সাথে কথা বলতে চাই, তোমার নাম্বার দাও, এই সমস্ত অনেক কিছু অ্যাপ্রোচ আমি পেয়েছি। হ্যাঁ, এবং দেখো এগুলো আমি মানে এই লিস্ট কিন্তু বেশ বড় লিস্ট আছে। হ্যাঁ, চিঠি পেয়েছে কিন্তু আয়ুষ। ও বাবা, আমাদের আয়ুষ চকলেট বয়, মানে ও আমার ভাই, আর আমার খুব ভালোবাসা আয়ুষ, আমিও ভালোবাসা আয়ুষকে। তো ও খুব পেয়েছে চিঠি, বাট আমি চিঠি পাইনি, আমি ইনস্টাগ্রামে টেক্সট পেয়েছি, অনেক ডিএমস পেয়েছি। তো এগুলো আপনার ভালোবাসা, আর একদমই তাই, একদমই। মানুষ আমাকে ভালোবাসছে, মানুষ আমাকে ব্লেস করছে, এটাই আমার কাছে অনেক, এর থেকে বেশি আমার কাছে পাওয়ার আর কিছুই নেই লাইফে। কাউকে কোনো রকম কোনো রিপ্লাই দেওয়া হয়নি? ওই রিপ্লাই আমি দিই, আমি সবাইকে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। এত যখন তারা আমাকে ভালোবাসছে, তো আমারও একটা মানে দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের একটু রেসপন্স দিই। তো আমি এমনটা অনেক লক্ষ্য করে দেখেছি যে আমি রিপ্লাই দেওয়ার পর তারা আমাকে বলছে আমি কোনোদিন ভাবিনি তুমি আমার রিপ্লাই দেবে। তো এটা কোনো কারণ হয় না, কারণ আমিও মানুষ, সাধারণই মানুষ। আমি এমনটা নয় যে আমি আকাশ থেকে পড়েছি। তো আমিও মানুষ, আমারও সেই একই গায়ের স্কিন, একই রক্ত, একই হাড়, একই অর্গান, মানে সবই সেম অ্যাকচুয়ালি। তো আমিও সবার মতো সাধারণ একজন মানুষ, ওরকম কোনো বিষয় নয়। আমাকে সবাই ফ্রিলি টেক্সট করতে পারো, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি, সবাইকে রিপ্লাই করি। তো রিপ্লাই করে আমার খুব ভালো লাগে। তারা যখন বলে যে তুমি আমাকে রিপ্লাই করলে আমার দিনটা খুব ভালো হলো, অনেকজন আমাকে রিপ্লাই করে এরকম, তো আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভ অ্যান্ড সাপোর্ট। এভাবেই ভালোবাসা দিয়ে যেতে থাকো। না, এই লাভ অ্যান্ড সাপোর্ট তো থাকবে, কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে রিপ্লাই দেওয়া, লাভ অ্যান্ড সাপোর্ট, এই যে কথাটা বলি, এর সাথে সাথে কি গানও শোনানো হয়েছে তাদেরকে, বা তাদের পছন্দের কেউ বলেছে যে আমার জন্য এই গানটা গাও? তারা অনেকেই বলেছে যে আমাকে এই গানটা শোনাও, আমাকে এই গানটা শোনাও। তো সবাইকেই আমি এটা মঞ্চে, মানে মঞ্চে কোনোদিন তাদের উদ্দেশ্যে ডেডিকেট করে কোনো গান? মঞ্চে সবই তো জানো, সবই সিস্টেমের মধ্যে, একদম সিস্টেমের মধ্যে, আমরা সবই সিস্টেমের মধ্যে চলি। আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যার, আবির দা, সঙ্গীতা দি, অর্ণব দা, গৌতম দা, মানে এদের সঙ্গে থেকে না সেই বিষয়টা, মানে সেই ডিসিপ্লিনটা মেনটেন করাটা আমি খুব ভালো শিখে গিয়েছি। এবং যাদের কথা না বললেই নয়, মিউজিশিয়ান দাদারা, সমস্ত ক্যামেরাম্যান দাদা যারা রয়েছে, হোল প্রোডাকশন টিম, সবাইকে আমি এতটা ভালোবাসি, সবাই আমাকে এতটা ভালোবাসে, খুব মিস করবো আমি। গলাটা ভারী হয়ে আসছে ওর আস্তে আস্তে, বুঝতেই পারছি। না, আমি বেশি কথা বলাবো না, তবে বুঝতে পারছি চোখের জল ছলছল করছে, ভারী হয়ে আসছে। আচ্ছা, অভিজিৎ যার কথা যখনই হলো, পিসিআরে বসে থাকা সেই মানুষটা যখন পিছন থেকে সেই একটা সুন্দর ডায়লগ দেয়, সবাইকে বলে যে শুরু হওয়ার আগে, সেটা কি বলা যাবে কোনো? এই ওয়ার্ডটা আমি কোনোদিনই ভুলবো না, মানে স্যার যেটা ইউজ করতেন, এনার্জি, এনার্জি, অ্যাকশন। একদমই তাই, একদমই তাই। মানে এটা আমরাও যখন পিছনে থাকা 10 মাস ধরে একই জিনিস। আর বলো না, মানে আমরা তো শুটের পরে যখন এসে শুতাম বেডে, তখন গানের মধ্যে বাজছে, মানে আমি আয়ুষকে বলছি, এই আয়ুষ তুই শুনছিস? বলছে হ্যাঁ ভাইয়া মুঝে ভি শোনাই দে রা হ্যায়। যে অ্যাকশন বলার বিষয়টা, এনার্জি, এনার্জি, যেন মনে হচ্ছে কেউ একটা বলছে, মানে পুরো বিষয়টা মানে একটা ইকোর মতো হয়ে কানে বাজে। আমার এখনো কানে বাজে। একদমই তাই, একদমই তাই। অ্যাকশন ব্যাপারের মধ্যে যে এনার্জি, আমি এই আড্ডার মধ্যে তো আসবোই, কিন্তু আমি যেটা দর্শককে বলে রাখি, শুনেছি সবার থেকে, বাকিদের থেকেও শুনেছি সৃজন নাকি খুব ভালো রান্না করতে পারে। আজকে রান্না করবো না, একটু চা খাবো তোমাদের। হ্যাঁ, তাহলে আমরা সেই চা বানানোটা দেখে নেবো। চলো আমরা এখান থেকে যাই, তাহলে বাকিটা চা করার এখানে। একদম। তো আমরা রান্নাঘরে চলে এসেছি, তো আমরা এখন চা বানাচ্ছি। একদম। তো যেহেতু আমি আর তুমি খাবো, তো অল্প অল্পই করি। ব্যাস, চা খেতে খেতে একটু হোস্টেল লাইফের গল্প শুনে নি। একদম, ফর শিওর। একদমই তাই। তো হোস্টেলে কি কি হতো, মানে হোস্টেল বলতে এই ওদের সাথে কি কি করা হতো? মানে আমি বললাম না যে আমরা এত মজা করেছি, হ্যাঁ, একটা হরিবল টাইম কাটিয়েছি। হরিবল মানে কিরকম হরিবল,
ফার্স্ট অফ অল ওখানে কোনো ইন্ডাকশন ছিল না, আচ্ছা, কোনো গ্যাস বার্নারও ছিল না। তো শুনেছি ওয়াটার কেটলিতে হতো সব। তো ওয়াটার যে কেটেল যেটা মানে ইলেকট্রিক কেটেল, হ্যাঁ, সেই কেটেলের মধ্যে আমি চিজ ম্যাগি বানিয়েছি। হ্যাঁ, চিজ ম্যাগি, ক্যান ইউ ইমাজিন গাইস? খেতে কিরকম হয়েছে? মানে লোকে কি বলেছে? চুম্বেশ্বরী, বাবাই গরম হওয়া শুরু করে দিয়েছে। একদমই তাই। আমরা কি চা করছি আজকে? লিকার চা। লিকার চা করবো। একদমই তাই। আচ্ছা, চিনি খাওয়া হয় লিকার চায়? না, চিনি খাওয়া হয় না, চিনি দিয়ে খাই না, একটু রোগা হতে হবে, গাইজ অনেক একটু ফুলে গেছে। কিন্তু গীতশ্রী বলেছে দুধ ছাড়া নাকি চাই হয় না। কার? ও, দুধ ছাড়া নাকি চাই খায়। গীতশ্রী? হ্যাঁ। না না, সে যার যেটা ভালো লাগে, আমি কারোর অপিনিয়নে আমি তো কিছু বলতে পারি না, বাট ও খায়। বাট আচ্ছা, শুনেছি নাকি সকালবেলা সব সেদ্ধ সেদ্ধ খাওয়া হতো, তারপরে ভাত। হ্যাঁ, উফ, প্যাথেটিক ছিল না? কি কি খাবার মিস করা হয়েছে? আমি কিছুই কোনো খাবারই মিস করি না। ওইখানে নাকি লুকিয়ে লুকিয়ে পিৎজা খাওয়া হয়েছে শুনেছি। প্রচুর 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 বিরিয়ানি, পিৎজা এসব চলেছে। ওখানে খাবার তো ডেফিনেটলি মিস করবো অবভিয়াসলি, কারণ সবকিছুর সাথে খাবার একটা জড়িয়ে আছে। আচ্ছা, তো এখন আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো মোটামুটি রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা একটু উঠোনের দিকে যাই। একটা গাছ দেখাবো আমাদের বাড়িতে, মানে আমার খুবই ভালো লাগে গার্ডেনিং করতে, আমার মা বাবার খুব পছন্দ। আচ্ছা, দেখে নি চলো। তো এই তো বাগানে চলে একদম। কি কি গাছ আছে একটু শুনে নি। তো আমি এই গাছটার নাম জানি না পার্টিকুলারলি, বাট অনেক গোলাপ গাছ আছে, ঠিক আছে। তো আমার মা বসিয়েছে, খুব সুন্দর। তারপর এটা একটা ফুল গাছ সম্ভবত। তো এখানে আমাদের এটা করলা, ছোট ছোট, হ্যাঁ, সুন্দর, আমার বাবার খুব পছন্দ এই গাছগুলো। তারপরে সবজি গাছগুলো কি বাবা বসায়? একদম একদম। আচ্ছা, তারপরে অ্যাডেনিয়াম আছে এখানে। তারপরে তারই ঠিক পাশে আমাদের মনসা গাছ, মানে মনসাতলা। ও ওয়াও। তারই ঠিক পাশে আমাদের এই এটা। তো এখানে পুজো করা হয়। আচ্ছা আচ্ছা। দেন এখানে ছোট মিনি ব্যাম্বু। হ্যাঁ, এগুলো অবসর টাইমে করা হয় নাকি? অবসর টাইমে মা বাবাও করে। আচ্ছা আচ্ছা। তারপরে লেবু আছে, আচ্ছা, ছোট ছোট সুন্দর দুটো লেবু হয়েছে আবার এখানে। হ্যাঁ। তো এটা রক্ত জবা গাছ, এটা এইটাই যেটা বলছিলিস। এক্স্যাক্টলি। তো এটা এখনো ফোটেইনি আনফরচুনেটলি, বাট এটার কালারটা এত ভালো, মানে জাস্ট ওয়াও। দেখেই বোঝা যাচ্ছে অতটাই ডার্ক। একদম, একদমই তাই। তো তারপর এটা কাঠগোলাপ। তো এটা আমার খুব ফেভারিট ফুল, একদম। কাঠগোলাপ আমার খুব পছন্দের। বাহ। তো ফুলের মধ্যে পছন্দের ফুল কোনটা? কাঠগোলাপ। কাঠগোলাপ। আর যদি কাউকে দিতে হয় তাহলে তাহলে এমনি গোলাপ? গাঁদা। এটা ভালো ছিল। তাহলে গাঁদা পাওয়া হচ্ছে, মানে বুঝতেই পারছি আমি একদম। বাইরেটা বেশ রোদ পড়েছে, আমরা না ভিতরে চলে যাই, বড্ড গরম লাগছে। আমরা চাটা গিয়ে দেখি ততক্ষণে কি হয়। গরম ভাবাই যাচ্ছে না। জাস্ট আমাদের চা অলমোস্ট ডান। তো আমাদের চা রেডি হয়ে গেছে। এই হচ্ছে তোমার চা, আমার চা, আর এই হচ্ছে আমার চা। একদমই। তো একদম কড়া করে হয়েছে চাটা। তো একটু কড়া না হলে ব্যাপারটা জমে না। ঠিক তাই, ঠিক তাই। চলো খেয়ে নি আমরা। চলো। অসাধারণ। মানে এবার যে এনার্জিটা আসবে, হ্যাঁ, ভাবা যাচ্ছে না। সত্যি তাই। যাই, এবার আমরা বাকি উপরে মা বাবার সাথে আড্ডা দিই। চলো। এবার ব্যাপার হচ্ছে পরিবারের লোক, এবং আমরা আজকে যে গল্পটা এই মুহূর্তে করবো সবার সাথে, সেটা হচ্ছে যে সারেগামাপা যাওয়ার আগে ছোটবেলা থেকে কতটা দুষ্টু, কতটা মিষ্টি, কতটা বাদর, কি ছিল একটু মাঠ থেকে আবার শহর থেকে শুনি। বলো। আচ্ছা, তার আগে শুনে নি, ওকে ভালোবেসে কি নামে ডাকা হয়? ওকে ভালোবেসে তাতাই বলে ডাকা হয় বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, মানে আমার ডাকনাম তাতাই ওর। হ্যাঁ। আর পাড়ায় আরো কোনো নাম আছে? না, তাতাই বলেই সবাই চেনে। সবাই তাতাই বলেই চেনে। আটকে দিল তো, বুঝেছি আমি। যাই হোক, কতটা দুষ্টু ছিল ছোট থেকে? ছোট থেকে দুষ্টু তো খুবই ছিল। হ্যাঁ, তবে বাধ্যে দুষ্টু ছিল আর কি। আচ্ছা, মার দিকে না তাকানো যাবে না, ক্যামেরার দিকে তাকাতে হবে। হ্যাঁ, শুনি। হ্যাঁ, বাধ্যে দুষ্টু ছিল, মানে বললে শুনতো কথা শুনতো। হ্যাঁ। কার কাছে আবদারটা বেশি হতো মা বাবার মধ্যে? দুজনের থেকে আবদারটা বেশি, সমানতালে? আচ্ছা, মানে জিনিস কিনে দেওয়ার আবদারটা বাবার থেকে বেশি? দুজনেই। কোনো ব্যাপার না। দুজনে কি আবদার থাকতো ছোট থেকে? গাড়ি কেনার আবদার বেশি থাকতো, মানে রিমোট কন্ট্রোল গাড়ি। মানে যত রকম গাড়ি, মানে ওর দেখতে পেতো। গাড়ি কেনার বায়না, মানে সবকিছু ছেড়ে দিয়ে গাড়ি কিনতো। আর বলে চুল কাটতে গেলে প্রত্যেকদিন একটা খেলনা, প্রত্যেকবার। মানে গাড়ি ওর চাই। তা বেড়াতে গিয়ে কি কিনবি বাবু, বাইরেতে গিয়েছিস, তা কি কিনবি?
প্ল্যাটফর্মে ও বইয়ের বুক স্টল দেখতে পেয়েছে, সেখান থেকে ও গাড়ির বই কিনছে। হ্যাঁ, গাড়ির শখ। আর সকালে গাড়ি কিনে বিকেলে গাড়িটাকে খুলে ভেতরে কি আছে না আছে মানে সব খোলা হয়ে যেত। হ্যাঁ, আর কোন গাড়ির কি নাম, কোন গাড়ির পার্টসের কত দাম, কোন গাড়ির কি কাজ, মানে ওর সব মুখস্থ। গাড়ির ছবি কেটে কেটে ঘর, হ্যাঁ, একদম বুঝাই করে দিয়েছে রাস্তায়। মানে আমি বুঝতে পারছি যদি সিঙ্গার প্রফেশনটা না হতো তাহলে হয়তো মানে একদম ইঞ্জিনিয়ার আমরা কার এনথুসিয়াস্ট মানে আমরা দেখতে পারতাম বিভিন্ন এই কার নিয়ে বিদেশে যেরকম ব্লগ করে সে হয়তো কার ব্লগার হয়ে যেত, মোটো ব্লগার। শুধু 1 লাখ 2 লাখের গাড়ি না, বড় 1 কোটি 2 কোটি 5 কোটি সিজনের এগুলো তো গাড়ি একটা ছেলেদের একটা স্বপ্ন তো থাকতেই হবে। আচ্ছা, এইসব স্বপ্ন সবকিছু তো আমরা একটু জানতেই পারবো গল্প করতে করতে। সবার আগে আসি বাবার কাছে। ছোট থেকে কি মানে এত দূর আসা, এই সারেগামা পার আগে অবধি এই জার্নিটা তো তোমরা সবাই ছোট থেকেই দেখেছো। কতটা হার্ড ওয়ার্কিং ছিল কাজের থেকে, কতটা কষ্ট করেছে একদম ছোট থেকেই দেখেছো। আসলে আমার স্বপ্ন ছিল যে ও একটা রিয়েলিটি শোয়ে যাক, যে আমরা এই রিয়েলিটি শোয়ে আমার শ্রীলঙ্কা আমি দেখতে পাবো, একদম আমার ছেলেকে আমি দেখতে পাবো যে গান করছে। কারণ অন্যান্য ছেলেরা যেমন করছে, যে আমার ছেলে কেন পাবে, এইটা কিন্তু আমার বিরাট স্বপ্ন ছিল। তো আজকে এই সাইবাবা ও যে 3য় পজিশন পেয়েছে, আমি ওরা দারুণ আনন্দ, সবাই সারা উৎফুল্ল এবং আমি আপ্লুত। অনেক কষ্ট, থ্যাংক ইউ। অনেক মানে আশা নিয়ে তারা বড় করেছে। তোর থেকে আমি একটু গল্প শুনে নিই, মানে কতটা কষ্ট তারা তোর জন্য করেছে, কি কি করেছিল, কি কি নিজের আশা বাদ দিয়ে তোর স্বপ্নগুলোকে পূরণ করেছিল। বাবা মার তো স্যাক্রিফাইসের কোনো শেষ নেই, একটা সত্যি কথা বলতে। কারণ জন্ম হওয়া থেকে বড় করা পর্যন্ত মা বাবার যে স্ট্রাগল, সেটা কোনোদিন কেউ বলে বোঝাতে পারবে না। আজকে আমাদের প্রত্যেকের বাবা মা আমাদের জন্য যা স্ট্রাগল করেছে আমাদেরকে মানুষ করার জন্য। আজকে আমার 23 বছর বয়স, জন্ম থেকে আমার বাবা মা আমার জন্য কষ্ট করছে। তো সেটা যদি আমি একটা পয়েন্ট অবধি মানে একটা সাকসেস যদি আমি না পাই জীবনে, তাহলে এই কষ্টটার কোনো মানে আমি দাম দিতে পারবো না। তো সেটার জন্যই আর কি আরো নিজেকে পুশ করা, যে না আমাকে করতে হবে, কারণ এতগুলো মানুষের আমার লাইফে কন্ট্রিবিউট আছে। ঠিক। আর কষ্ট বলতে দেখো, কষ্ট সবাই করে। আমার ছোট একটা জাস্ট আমি বলছি, একটা জাস্ট আর কি তোমাদেরকে শেয়ার করছি। তো আমি অ্যাকচুয়ালি বাঘাযতীনে ক্লাসে যাই। আমি যাই যাদবপুরে, গুরু সীমান্ত সরকার, ওনার কাছে যাই আমি, এবং নির্ঝর শর্মা ওনার কাছেও যাই। তো বিষয়টা হচ্ছে, আগে আমি আরেক জায়গায় ক্লাস করতাম, বাট এখন অনেকদিন হয়ে গেল যাওয়া হয় না। তো বিষয়টা হচ্ছে যে আমার পরপর 3টে ক্লাস থাকতো। তো একটা ক্লাস থাকতো মাসে 4 দিন, আর একটি ক্লাস থাকতো মাসে 2 দিন। তো যে সপ্তাহে ধরো আমাকে ওয়েট করতে হতো, মানে পরপর 3টে ক্লাস আমাকে করতে হচ্ছে, তো একটা সপ্তাহে তো আমাকে গ্যাপ দিতে হতো। মানে ধরো একটা ক্লাস করে আর একটা ক্লাসের জন্য গ্যাপ, মানে ওয়েট করতে হচ্ছে। তো কলকাতায় আমাদের তো কোনো রিলেটিভ নেই সেরকম। আমার ছোট দাদু থাকে হচ্ছে কোথায় থাকে, বেলেঘাটা। তো আমার ছোট দাদু থাকে বেলেঘাটা। তো যাদবপুর থেকে বেলেঘাটা যদি একটু সময় লাগবে, আবার আসতেও সময় লাগবে। তো আমরা মানে মেট্রো স্টেশনে ওয়েট করে যেতাম। আমি যতই গরম হোক, যতই যাই হোক, মানে যাই হোক করে গরমের মধ্যে। আর এমনি আমার মায়ের হেলথ কন্ডিশন অতটাও ভালো না। আমার মায়ের মানে লেফট ফুটটা আর কি একটু ড্যামেজড আর কি, মানে মা আমার ঠিক করে হাঁটতেও পারে না। তো এই পা নিয়ে মা মানে স্ট্রাগল করতো বাসে করে যাওয়া। তো আমি ভেবেছি একটা গাড়ি নেবো। অনেকদিন থেকে ভেবেছিলাম একটি গাড়ি নেওয়ার, যাতে মায়ের কষ্ট না হয় নিয়ে যেতে, এবং ভালোভাবে আমরা যাতায়াত করতে পারি। তো দেখা যাক ভগবানের ইচ্ছা যদি হয়। ঈশ্বর আছে, এতদূর তো আমরা দেখতেই পেরেছি। একটা এত মঞ্চে এত দূর যাওয়া, এত মানুষের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ। সবার আগে দিদার কাছে চলে যাই। হ্যাঁ, দিদা দেখেছো তুমি শো? হ্যাঁ, শো দেখেছো? কেমন লেগেছে তোমার মঞ্চে সবার সামনে এরকম ভাবে গান গাইতে? বাবা, এর থেকে আনন্দ আর কিছু আছে? এটার কত বড় আনন্দ হয়। আর তারপরে কি বলুন তো, ও আমাদের আমাদের বাড়ির ওই একটাই ছিল। মামা আমাদের বাড়িরও ও, আর এ বাড়িরও ও। এক ছেলেই সব স্বপ্ন নিয়ে। 6টা বোন ওরা।
একদম মানে রাজকুমারের মতো ব্যাপার, মানে ভালোবাসা সব ট্রিটমেন্টটা তো সমস্ত এদিকেই এসছে। একদম তাই, মানে সব ভালোবাসা আমার প্রতি আসে বলে আমার দিদি আমার উপর হিংসা করে, বলে সব ভালোবাসা তুই পাচ্ছি। একদিন আমি আমার এক রিলেটিভ হসপিটালে ভর্তি দেখতে গেছি, তা ওকে আমি বলে গেছি যে বাবু বাইরে বেরোবি না। তখন সাইকেল ছিল। তা হ্যাঁ, তখন ও ছোট জন্মদিনে একটা উপহার পেয়েছিল সাইকেল, তা ওই সাইকেল নিয়ে ও বেরিয়ে গেছে। আচ্ছা, মানে আমরা না বাড়ি থাকলে তো পা ভারত হয়, দিদির কথা তো শুনবেই না। হ্যাঁ, তা এসে দেখছি মানে হাঁটুর এখান থেকে এখান পর্যন্ত পুরো রাস্তাতে চেঁচে এসেছে। তখন আমাকে বলছে আমার কিন্তু দোষ নয়, পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে, ওর দোষ নয়, কিন্তু ওটা হয়ে গেছে, এখন কি করা যায়। মানে আমাকে দেখে মানে কাঁদতেও পারছে না, মানে যে কষ্টটা হচ্ছে সেটাও নয়। আর আমি এসে তার উপরে তুলো দিয়ে ঘষে মানে রাস্তার পুরো নোংরাটা জমে আছে, মানে ও একটু কাঁদতেও পারছে না, যে লাগছে ওর, জানে কাঁদলেই তো আমাকে মারবে, আমি বারণ করে গেছি। মানে এইরকম বদমাইশি ওর। সেই জন্য ছোট থেকে ওকে এখনো পর্যন্ত মানে ওকে গাড়ি বাইক কিছুই কিনে দেওয়া হয়নি। এবার দেয়া হবে, এবার দেওয়া হবে তো। এবার নিজে ছেলে কিনে কিনবে, নেবে। এক্স্যাক্টলি, এবার ছেলে নিজে আমি ওকে কিনবে। বলেছি যখন বাইক কিনবি, যখন তোর তেল কেনার টাকা হবে তখন তুই বাইক একদমই তাই, কিনবি। একদমই তাই। কথাটা তার ভুল আগে বললে, নয়। কথাটা ভুল বললে। বলো যখন নিজে তেল কেনার মতো তোর যখন ক্ষমতা টাকা হবে, হ্যাঁ, সেটাই তখন তো তুই বলছি। নিজের টাকায় বাইক হ্যাঁ, কিনবি। তখন বাইক কিনবি, বাবা কিনে দেবে, বাবা তেলের টাকা দেবে, তুই বাইক চাপবি, এরকম যেন না হয়, ঠিক, ঠিক, ঠিক। এটাই বলেছি আমি ওকে। মানে আমার মায়ের মোদ্দা কথা, অক্ষমতার সাথে এগোবি না, সক্ষমতার সাথে এগো। সক্ষমতার সাথে একদম, এগো। একদম, একদম। হ্যাঁ, আর ছোটবেলা থেকে সব থেকে বেশি ভয় কি মাকে খাওয়া? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। মার কতবার খাওয়া হয়েছে? ভাবা অগুন্তি যাচ্ছে তো না, সে তো আছে। কিন্তু আমি গুনতে পারছি না। এবারে সব থেকে বেশি মানে কিরকম, মানে কি জিনিস করলে বেশি রাখবে? পড়াশোনা না বাইরে খেলতে গিয়ে পড়ে যাওয়া? আমি ছেলেটাই এরকম ছিলাম, দেখলেই রাগ ধরে যেত। একদমই তাই। আচ্ছা, ছেলে তো এত মারপিট, এত এত কিছু, এইসব দুষ্টুমি তো শুনলাম। বাকিদের থেকে যখন শুনেছি তারা সবাই বলেছে আমার মেয়ের মতো শান্ত হয় না। না। ঠিক আছে, আমি এই প্রথমবার শুনছি, এটা কিন্তু খুবই স্পষ্ট কথা শুনতে পাচ্ছি। চুপ বলে, চুপ বলে। সত্যি স্পষ্ট কথা হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তবে যেটা না জিজ্ঞেস করলে না, এইসব মাঝখানে ছেলে বেশি আবদার কি করে বাড়িতে খেলে? খাওয়া, ওর তো খাওয়া রিচ খাওয়া বেশি পছন্দ করে। কোনটা সব থেকে ফেভারিট মটন। তোমার হাতে? আমার হাতের সব রান্নাই ভালো লাগে। কোনটা বেশি না। আবদার করে? না, ও বাইরেও বলবে যে আমার মায়ের মতো কিছু করতে পারবি না, কেউ করতে পারবে না। এটা এটা তুমিও নিশ্চয়ই বলবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির যে গিন্নি মানে তার হাতের রান্না ছাড়া না, ও বাইরে- বলে সেটা যে তুমি রান্নাটা ঠিক করো বলে, ওই জন্য তোমার কেন বলো? কেন 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 শুনি শুনি শুনি, এটা তুই বল। আমার মা বাঙাল, ও আচ্ছা, তাহলে তো হবে। আমার বাবা কাল পর্যন্ত খেতে বসে বলছে, বাঙাল বিয়ে করেছিলাম বলে এত ভালো রান্না খেতে পারছি। সত্যি তাই। আচ্ছা, এরকম তো আড্ডা হতেই থাকে সারাক্ষণ। আমার ছেলে মানে যেখান থেকেই রান্না করতো হুম, আসুক, হুম, কিন্তু মায়ের রান্নাকে কোনো দিন হুম। মানে কি বলবো, মানে যাই হোক এদিকে উপরে তুলে রাখে। ঠিক তাই, ঠিক তাই, মায়ের রান্নাটাকে উপরে তুলে রাখে। ঠিক তাই। মানে বিয়ারে গিয়েও বলছে আমার মায়ের হাতের এটা, আমার মা যা রান্না করে, আমার মা এই যা রান্না করে। আচ্ছা, এই প্রশংসা শুনেছি, বিহারে গিয়ে নাকি ওর রান্নার প্রশংসা হয়েছে। হ্যাঁ, এটা কি তোমরা শুনেছো? হ্যাঁ, ও করেছিল ওখানে রান্না। মানে গুণটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, না অ্যাকচুয়ালি আমার না রান্না না, করতে খুব এরকম ভালো বলে লাগে। দেয় আমার মতো। হ্যাঁ, মানে আমার মা যতই, মানে আমার মা বলে হ্যাঁ। যতই তুমি সেম ইনগ্রেডিয়েন্টস দাও না কেন, মানে একটা হাতের একটা ব্যাপার থাকে, তো এই হাতে জিনিসগুলো না পড়লে সেই টেস্টটা আসবে না। তো আমার দিদিও একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি রান্না করে, আমার মাও সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করবে, কিন্তু মায়ের হাতের যে টেস্টটা সেটা দিদির হাতে আসবে না, এটা ফর আচ্ছা, শিওর। কথা বলতে বলতে একটা মানুষ কিন্তু তখন থেকে আলাদা হয়ে যাচ্ছে। না, ঠিক আলাদা আছে? হবে না, ও আছে ভাইকে আমাদের। একটু introduce করে দেখি। এ হচ্ছে আমার, ওই যে বলে না ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, এ হচ্ছে গিয়ে আমার জিরো থেকে আমাকে দেখেছে। আচ্ছা। আমি জানি না আজ পর্যন্ত আমি কি অ্যাচিভ করেছি, বাট সবার ভালোবাসায় আজকে আমি এত বড় একটি মঞ্চ পেয়েছি, সেটা আমার কাছে অনেক। এবং এ আমাকে জিরো থেকে দেখেছে, আমাকে খাটতে দেখেছে, এ আমার সাথে আমাকে স্ট্রাগল করতে দেখেছে, তো যার জন্য আজকে এখন আমার সাথে আছে, তো ভবিষ্যতেও থাকবে। ভবিষ্যতেও থাকবে, সারা জীবন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। মানে আমি যদি কবির সিং হই, মানে আমি তো নিজেকে কবির সিং এর সঙ্গে রিলেট করছি না, মানে আমি জাস্ট বলছি কবির সিং এর যেরকম শিবা ছিল, তো সৃজন পড়েলের অয়ন, এই হচ্ছে বিষয়। তুমি বলো, তোমার কতটা আনন্দ লাগা এবং খুবই আনন্দ পুরোটাই পেয়েছি, দেখা তোমার। খুবই ভালো লেগেছে আমার। মানে প্রত্যেকটা এমন এমন এপিসোড ছিল, মানে খুবই খুবই আনন্দিত হয়েছে দেখে, যে ওই যে কি বলে ওটা? Immunity mic। আচ্ছা, ইমিউনিটি মাইন্ড। মাইকগুলো পেয়েছে খুবই তারপরে মাঝখানে একবার এবং সেটাও বল যে রেড চেয়ারে যখন বসেছিলাম তোরও টেনশন হচ্ছিল। খুব টেনশনে ছিলাম, তারপর ওখান থেকে কামব্যাক করা, মানে খুবই আনন্দিত হয়েছে আর কি।
একদম। তো ওর থেকে বন্ধুত্ব আমার খুব ছোটবেলা থেকে। তারপর যখন বললো বন্ধুর সাথে দুষ্টুমিতে সাথ দেওয়া হয় অবশ্যই সবকিছু অবশ্যই। ভালো দুষ্টুমি হ্যাঁ, দিন রাত বলে ফোন করলে একদম একদম সঙ্গে সঙ্গে সেখানে হাজির। বল ওর সাথে আমিও বকা খাই সেটা বল। মানে দুইজনেই বকা খায় আর কি। হ্যাঁ আমার কাকু কাকিমা আমাকেও বকে ওর সাথে। বাহ, আমাকে বকাতে হ্যাঁ হ্যাঁ একদম। কোনোদিন কষ্ট করে সামনে খিদে জড়িয়ে ধরেছিল? যখনও ইন্ডিয়ান আইডলে যখন আমরা বোম্বে আছি তখন হুম। ওকে তো আলাদা রেখেছিল, আমরা আলাদা হোটেলে ছিলাম। হুম। তা ও তো অডিশন হচ্ছে, অডিশন রাউন্ডে যখন ও অডিশন দিল দিয়ে প্লাটিনাম মাইক পেলো, তখন ও ফোন করে খুব মানে কাঁদছে। আমি বলছি কেন, কি হয়েছে, কাঁদছিস কেন? আর আমরা না যখন ওর অডিশন হতো ভয়ে আমরা যেতাম না, যদি না সিলেক্ট হয়, যদি না মানে পারে, আমাদের দেখে যদি একটু ঘাবড়িয়ে যায়, ওই জন্য আমরা যেতাম না। আমরা টেনশন করতাম, হোটেলে বসে বসে খুব টেনশন করতাম, কখনো ফোন করবে এই একসাথে বসে থাকতাম। তা ওই কাঁদছে, খুব কাঁদছে। তখন আমি বলছি তুই তো কাঁদছিস কেন, কি হয়েছে? তখন বলছে মা আমি পেরেছি, আমি প্ল্যাটিনাম মাইক পেয়েছি। তা আমি যদি কাঁদছিস কেন তাহলে, আমি তখন বলছি ওকে, সেই তখন ও খুব কেঁদেছিল। মানে মানুষের দুঃখে কাঁদে, সুখের কান্না। হ্যাঁ, তারপর আমাকে ভিডিও কল করলো। হ্যাঁ। ভিডিও কল করে তারপর আমি ওকে আবার বললাম যে খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি, এরকম আমি ওকে বললাম। তখন খুব কেঁদেছিল। ঠিক তাই। সৃজন, একদম শেষের দিকে আসি। এমন কোনোদিন ফিল হয়েছে যে আমি বাবা মার থেকে এটা চাইছি কিন্তু তারা দিতে পারছে না, অনেক কষ্ট করে দিয়েছে? আমাদের বাড়িতে যা কিছুই আছে সমস্ত কিছুই আমার বাবা কষ্ট করেই করেছে, কারণ আমার বাবা যে কাজটি করে সেটা হচ্ছে মানে আমার বাবা এলআইসি এজেন্ট। তো বাবা এই সকালবেলা বেরিয়ে যায়, ক্লায়েন্টদের সাথে মিটিং করে, অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনেক অনেকজনের বাড়িতে যায়, সেখান থেকে এই রোদে বৃষ্টিতে যখনই হোক বাবাকে বেরোতে হয়। তো এই এত খাটাখাটানির পরে আমার বাবা তাও মানে পয়সা জমিয়ে তারপর সব জিনিসপত্র আমার বাড়িতে যা কিছু আছে সব আমার বাবার জন্য। তো এটা তো সবসময় মনে হয় যে বাবা যা করছে আমার জন্যই করছে আর কষ্ট করেই করছে। তো আমি চাইবো যাতে বাবাকে আর না কাজ করতে হয়। তো অনেকদিনই তো কাজ করলো, তো এখন আর যাতে না বাবাকে আর কাজ করতে হয়। এবার আমি সব দায়িত্ব নিতে চাই অ্যাকচুয়ালি, কারণ এতদিন কাজ করলো, এবার আর করতে দেবো না, অনেক হয়ে গেছে, রেস্ট করো এবার। দেখো ডিরেক্ট কি বললো। আচ্ছা দুজন তোমাদের সবার থেকে জিজ্ঞেস করে নি। বল দিদাকেও বলেছি। হ্যাঁ আমি দিদাকেও বলেছি, আমার দিদা তো অ্যাকচুয়ালি হেলথ সেন্টারে কাজ করে আমার দিদা। তো আমার দিদা পায়ে হেঁটে বাড়ি বাড়ি যায়, গিয়ে এখন থেকে রিপোর্ট দেয়। এত বয়স আমার দিদা, তাও পায়ে হেঁটে বাড়ি গিয়ে মানে সার্ভে করে। আমি দিদাকেও বলেছি যে তোমাকে আমি পয়সা দেবো, তোমার আর কাজ করতে হবে না। কত নেবে তো তুমি তো বললে না, এখন কত টাকা লাগবে? আচ্ছা তুই কর, তারপরে আমি ঠিক বলবো। সবে মাইনে বাড়াচ্ছে, এখন যদি বলে করতে হবে না। ঠিক তাই, ঠিক তাই। না না, যে যেরকম ভাবে কষ্ট করে হ্যাঁ। মানুষ এখন আর দিচ্ছে, আর একটু বাড়বে। বাহ খুব ভালো। আর আমি আরো 2000 টাকা এক্সট্রা দেবো। বাহ। বলে এবার চাকরি ছাড়তেই হবে, কিছু করার নেই। আচ্ছা একদম শেষ করবো, শেষ করার আগে ওর সাকসেস তোমরা এক লাইন করে যদি কিছু বলো দর্শকদের সামনে বলতে পারো। বাবা থেকে শুরু করবো। ছেলে যে আজকে এত দূর এত জায়গায় গেল, এত কষ্ট, এক কথায় যদি ওকে কিছু বলতে হয়। না আমি অ্যাকচুয়ালি কি মানে গান বাজনা নিয়ে তো থাকবে, সব থেকে বড় যেটা আমি ওর মধ্যে দেখতে চাইবো পরে সেটা ওকে আমি সোশ্যাল দেখতে চাই। আচ্ছা সোশ্যাল যে মানুষের জন্য যেন কি করে, ও এই যে রোজগার করবে যেন কিছু সোশ্যাল মানুষের জন্য কিছু কাজে লাগে। আচ্ছা শুধু বাবা মাকে দেখা নয়, কিছু চ্যারিটেবল কাজও করে, মানে সেই একটা অ্যাডভাইস তোমাকে এইটুকু আমার মানে মানুষের পাশে থাকতে। পাশে থাকা। মা কি বলবে? না একই কথা আমার, যে মা থেকে একটু আলাদা শুনবো, একটু আলাদা শুনবো। কি আর আলাদা আমি বলবো, যাতে সবার মানে কাজে লাগতে পারে, তাড়াতাড়ি বড় হয়, একটা তাড়াতাড়ি করে বউ হয়। না সে তো সবারই স্বপ্ন থাকে, সেটা তো পরে, আগে তো ভালো মানুষ চাইবে না তুমি তোমার হেল্পিং হ্যান্ড কেউ হোক। হ্যাঁ সেটা হ্যাঁ তাড়াতাড়ি আসুক না, আগে নিজের কাজটা শক্ত করে নিয়ে আসুক। আচ্ছা আমি শুনেছি নাকি মা খুব ভালো বন্ধু, মা সব জানে। হ্যাঁ হ্যাঁ বাস তাহলে আমরা ওয়েট ও যেখানে যা হয় এসে আগে আমাকে বলে, একদম একদম সবকিছু। কোথাও ভালো মেয়ে দেখতে পেলেও বলে মা দেখো মেয়েটা দেখো, আমাকে বলবে। হ্যাঁ মানে এইরকম এতটাও সত্যি কথা বলার দরকার ছিল না তোমার। সেটাও বলে মা দেখো মেয়েটা দেখো। হ্যাঁ আমি আবার বলি তো এই মেয়েটা তোর সাথে যাবে না, ঠিক
ঠিক এটা মানাবে না, হ্যাঁ হ্যাঁ। মানাবে না। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা খুব ভালো জানিস, হ্যাঁ। এরকম আমি আমার সাথে মানে এইরকম আলোচনা হয় আর কি। বাহ, আর সবই বলি মা, সবই জানে, মানে একদম ওপেন। সবই জানে মা। এবং বাবাও কিন্তু পাশ থেকে বললো যে হ্যাঁ আমিও শুনি। হ্যাঁ অবভিয়াসলি আমার বেস্ট ফ্রেন্ড যদি মা হয়, মায়ের বেস্ট ফ্রেন্ড বাবা, একদমই তাই। সেটা ডিরেক্ট যাচ্ছে বাবার কাছে। তিনজনের বাড়িতে তো অনেক আড্ডা হলো, অনেক মজা হলো, এবং চা খাওয়া, খাবার দাবার অনেক কিছু হয়েছে। খাবার দাবার গুলো দেখাইনি আর, হুম। প্রচুর এসেই খাইয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। পেট ফেট ভরিয়ে, আমার ইচ্ছেই করছিল না কাজ করি। যাই হোক, অনেক ভালো থাকিস তোরা, হ্যাঁ অনেক ইয়ে থাকিস। অবভিয়াসলি ভালো তো থাকবোই, হ্যাঁ। কারণ তোমরা আছো আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। একদম। আর দাদা তো মানে এখন থেকে নয়, দাদা একদম ফ্রম দ্য ডে 1 থেকে আমাদের শুরু পাশে থেকে আছে, ছিল। শুরু থেকে। তো দাদাকে আমি খুব ভালোবাসি, দাদাও খুব ভালোবাসে আমাকে। ঠিক। তো এটা খুবই নিজেদের মতো একটা সম্পর্ক আমাদের মধ্যে। তো ক্যামেরার ওপারে রয়েছে ঋদ্ধি, হুম। আমি ঋদ্ধিকেও জানাতে চাই অনেক ধন্যবাদ, কারণ ও অনেকটা মানে আমাদের নিজেদের আপন হয়ে গেছে। ঠিক তাই। তো কাজেই এখন আপনারা এগুলো এরকম দেখছেন, তো আমি চাইবো দাদাকে আবার আমি ইনভাইট করবো, আসবে। তো দাদা ঘুরতে আসবে যখন সব অবশ্যই। রেডি হয়ে যাবে, কারণ আপনাদের অবশ্যই। শুরুতে আমি বলেছি যে আমাদের এখন রিনোভেট চলছে। হ্যাঁ। তো অবশ্যই আমি আপনাদের সকলের সাথে শেয়ার করবো যে স্বপ্নটা পূরণ করলাম, এবং সবকিছু শেয়ার করবো আপনার সাথে। শুধুমাত্র এরকম নয় গো, আমি বলে রাখি দর্শক বন্ধু, শুধু এই নয়, আমরা বিয়েতেও কভার করে এক্সক্লুসিভ। দেখা হচ্ছে। বাড়িতে একটা আলাদাই এনভায়রনমেন্ট পেয়েছিলাম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন আমরা ভেসে যাই, এখানেই বসে থাকি, আড্ডা দিই। চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে, এবং একদম। এই জায়গাটা বেশ মনোরম একটা জায়গা। খুব আমরা পেয়ে মনোরম গেছি। জায়গা, খুব শান্ত জায়গা, মানে কনসেন্ট্রেট করার মতো জায়গা। মানে যত রেওয়াজ যাবতীয় কিছু এরকম এসে কি এখানে করা হয়? অ্যাকচুয়ালি রেওয়াজ ঠিক না, মানে এখানে ধরো অনেক কাজ করলাম বাড়িতে, হ্যাঁ। রেওয়াজটা তো বাড়িতেই করি। আচ্ছা, তো এখানে বন্ধুদের সাথে এলাম, একটু আড্ডা মারলাম, একটু বসে থাকলাম শান্ত হয়ে চুপচাপ, ঠিক তাই, একটু মনটা হালকা হয়ে গেল এখানে এসে, কারণ অ্যাম্বিয়েন্সটা এরকম এখানে। একদমই তাই। আচ্ছা, সরাসরি চলে যাই একটু আমরা সেই সারেগামার ভিতরে। 10 মাসের জার্নি, ভিতরের হোস্টেলের গল্প, একদম। যাবতীয় গল্প শুনে নিচ্ছি, কিন্তু এবার আসে স্টেজে। হুম। যখন 12 জনের সিলেকশনের হয়ে বিভিন্ন জুরি মেম্বার্স অ্যান্ড অল এভরিথিং ব্যাপারগুলো হয়েছে, সবার প্রথমেই জিজ্ঞেস করি যে এত বড় মঞ্চে এতজন জাজ, এবং তার সাথে এত মিউজিশিয়ান, এবং সামনে এত দর্শক, যখন প্রথমবার ওই জায়গাটায় যাওয়া, এই আগে ইন্ডিয়ান আইডল করেছিস, এর আগে অনেক কিছু জায়গায় তুই করে এসছিস, কিন্তু ওই জায়গাটায় কতটা গাটস লাগে বা কতটা ভয় লাগে মানুষের? আমি যদি নতুন জেনারেশনে কেউ আসে তাদের উদ্দেশ্যে বলছি, কি বলবো? টু বি ভেরি অনেস্ট, মানে যতই আমি ইন্ডিয়ান আইডল করি না কেন, হ্যাঁ। মানে ওই মঞ্চটার একটা আলাদাই বিষয়। জি বাংলা, সারেগামাপা, এই মঞ্চটায় আসা প্রত্যেকটা শিল্পীর একটা স্বপ্ন, ঠিক, যেটা আমারও ছিল। কারণ আমিও তো মানে আমি এখনো আমি বলছি, আমি এর আগেও বলেছিলাম যে আমি সবার মতো একজন সাধারণ মানুষ। তো আমারও সেরকমই পা কেঁপেছিল, আমার হাঁটু কেঁপেছিল, আমারও ভয় লেগেছিল মনে, কি করব, কিভাবে গাইবো, হ্যাঁ। মাইক্রোফোন ঠিকঠাক করে ধরতে পারবো কিনা, হাত হ্যাঁ। কেঁপে যাচ্ছে। হ্যাঁ। তো এগুলো মনের মধ্যে টেনশন তো ছিলই অবভিয়াসলি, বাট তবুও আর কি মনকে সান্ত্বনা দিয়ে যে হ্যাঁ ঠিক আছে, ভালো হবে, তুই পারবি, ভালো হবে, অবশ্যই ভালো হবে, পজিটিভ হবে, যা হবে ভালো হবে, কি হবে দেখার দরকার নেই, কিন্তু যেটা হবে সেটা ভালো হবে। তো এটা ভেবেই নিজেকে শক্ত করে চলো লেটস ডু ইট। কিন্তু এই নবরত্ন জাজেসের মধ্যে সব থেকে বেশি ভয় কাকে পাওয়া হতো? শান্তনু স্যার। সবাই বলছে, সবাই 3 জন 4 জন, অ্যাকচুয়ালি আমি ভয়ে বলবো না, হ্যাঁ, আলাদা একটা, কারণ ওনারা আমাদের যেভাবে মানে ওখানে মা বাবার মতো আমাদেরকে মানুষ নিজের সন্তানের মতো আমাদেরকে ওনারা গাইড করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। তো কাজেই ভয় জিনিসটা মনের মধ্যে ছিল না, ওই যে ছিল যে একটু ভালো করে গাইতে হবে, আর কিছু না। ভয় বলে কিছুই মনে, কারণ সবাই ওখানে আমাদের ফ্যামিলি, পরিবার, ঠিক, সবাই আমাদের যেটা ভুল হবে আজকে আমি যদি ভুল করি আমার বাবা আমায় বকবে না? অবশ্যই বকবে। অবশ্যই। তো আমাদের মাথার উপর ছিলেন অভিজিৎ স্যার, উনি আমাদের সবাইকে বকেওছেন, আবার আমাদেরকে অ্যাপ্রিসিয়েটও করেছেন, আমাদেরকে কংগ্রেচুলেটও করেছেন। তো সব দিক থেকেই আমরা মানে একটা ফ্যামিলির মতোই ছিলাম ওখানে। তো ওখানে ভয়ের কিছু নেই, আমি শিখতে গেছি ওখানে, আমি শিখে আজকে বাড়ি এসেছি। এবং এই মানে বকার সাথে সাথে প্রতিটা জায়গায় কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, এক্স্যাক্টলি, ওটাকে রেকটিফাই করা, এগুলো প্রত্যেকটা জিনিস তারা একদমই সেই জিনিসগুলো করতে, একদমই তাই। তবে একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি যেটা শুনেছি তোর একটা গানের ক্লাস আছে, রাইট? মানে নিজেও শেখাস অনেক, আমি শেখাই আর কি, যতটা আমি হ্যাঁ শিখেছি এতদিন পর্যন্ত আমি টুকটাক। তো মানে যেহেতু শেখাস, সেহেতু ওইখানে গিয়ে আলাদা অন্যান্য পার্টিসিপেন্টস এর মধ্যে থেকে কিন্তু আলাদা একটা কনফিডেন্ট বিল্ড আপ হয়, যে হ্যাঁ আমি কিন্তু মানে শুধুমাত্র এতজন দর্শক না, এতজন বাড়ির লোক নয়, এবং যারা স্টুডেন্ট আছে তাদের সামনে আমি প্রমাণ করে দেখাতে হবে যে আমি যে শেখাচ্ছি সেই টিচার ব্যাপারটা কিন্তু থাকা। হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু তবুও যেটা আমি পেয়েছি এটা আমার জন্য অনেক। আর রইল কথা স্টুডেন্টদের, তারাও খুব ভালোবাসে আমার। তো সব তারা দেখে কি বলেছে? তারা তো দেখে তো আমাকে তো অনেকজন দাদা বলে, অনেকজন স্যার বলে। তো আমি বলি আমাকে স্যার ট্যার বলিস না, আমাকে দাদা বলে। আমাকে তারা আসে এবং তারা আসবে। এবার আমি বলেছিলাম 1-2 জনকে যে তোরা আয়, তোরা খুব লজ্জায় আসতে পারিনি। তো
নেক্সট টাইম যখন আসবে অবশ্যই তাদের সাথে একদম একদম তাদের সাথে তো দেখা হবে। আচ্ছা, আবার ইনসাইড স্টোরিতে যদি চলে যাই, সেটা হচ্ছে যে যখন এই এক এক করে করে যারা পার্টিসিপেন্ট আছে তাদের বিচ্ছেদ হওয়া, এটা কতটা কষ্টের, যে একই সাথে কাজ করা এবং তারা বেরিয়ে অবশ্যই কষ্টকর। দেখো একসাথে থাকা, বিচ্ছেদ বলতে ওরা শো থেকে বেরোলো কিন্তু কিন্তু ওরা তো আর সম্পর্ক খারাপ হচ্ছে না, বাট তবু ওই যে একসাথে আমরা ছিলাম, ওকে যে আমি 24 ঘন্টা দেখছিলাম তাকে আর দেখতে পাবো না, এটাই আর কি খারাপ লাগে, আর কিছু না। একদমই যে তাকে আর দেখতে পাবো না, সে আর একসাথে পারফর্ম করতে পারবো না, বা কথা বলবে না, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু ওকে যে আমি চোখের সামনে দেখতে পাবো না, সেটাই আর কি। ভিডিও কলে তো দেখাই যায়, বাট তবু ভিডিও কল আর ফিজিক্যালি সামনে থেকে দেখা একটা ডিফারেন্ট। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই সম্পর্কগুলো সারা জীবনের হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো কিন্তু মঞ্চ মানে কিন্তু একটা কম্পিটিশনের জায়গা, যেখানে কিন্তু একজনকে না হারালে আরেকজন উঠতে পারে না। তো যখন এরকম মানে খারাপও লাগা হয়, কিন্তু তার সাথে সাথে হারানোর একটা ব্যাপার থাকে, যে আমি আমার গানের দিক থেকে তাকে হারাবো। তো এই স্ট্র্যাটেজিটা কি ছিল? আমার দিক থেকে আমি কোনোদিনই এটা কম্পিটিশন ভাবিনি ফার্স্ট অফ অল। আচ্ছা, কারণ আমি এটা মনের মধ্যে নিয়ে এসেছিলাম যে আমি শিখবো এখান থেকে অনেক কিছু, যেহেতু এত গুণী মেন্টার্স রয়েছেন, আমাদের গ্রুমার্স রয়েছেন, এত গুণী জাজেসরা রয়েছেন, তাদের থেকে টিপস নেবো, সেগুলো আমার নিজের লাইফে অ্যাপ্লাই করবো। মিউজিশিয়ান দাদারা এত আছে, আর এত ভালো পার্টিসিপেন্ট, সব থেকে বড় কথা সবার থেকে আমি অনেক কিছু শিখেছি। তো আমার কাছে জিনিসটা কোনোদিনই কম্পিটিশন ছিল না, আমার কাছে ছিল এটা একটা স্কুল, একটা ইনস্টিটিউশন। এখান থেকে আমি শিখে আমি এবার আমার লাইফে অ্যাপ্লাই করবো, আর সকলের আশীর্বাদে আমি অ্যাপ্লাই করছি এবং আমি অনেক বেটার রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, কাকে বেশি টাফ মনে হতো ভাই এই মঞ্চে ওঠা মানে? একদম আমার কাউকে টাফ মনে হতো, আমি আমার গানটা গাইছি, তো সেখানে আমার সবার গানই খুবই ভালো লাগতো। অ্যাকচুয়ালি আমি মনে করতাম আমার থেকে সবাই ভালো, এমনটা নয়, না, আমি এটা মনে করতাম যে আমার থেকে সবাই ভালো গাইছে, এবং আমি চেষ্টা করতাম যে যখন জাজেসরা অ্যাপ্রিসিয়েট করছে, কি বিষয়টা দেখে অ্যাপ্রিসিয়েট করলো, হ্যাঁ, মানে তার যে প্লাস পয়েন্ট, আমি সেটা সবসময় লক্ষ্য করার চেষ্টা করতাম। মানে বোঝা গেছে মানে নিজের গানটা নিজে গাইতে, আমি নিজের গানটা নিজে গাইতাম এবং অন্যদের থেকে শিখতাম যে তারা আর কি বেটার গাইছে, মানে তাদের ট্যাকটিক্সটা। একদমই তাই। এবং এটাও আমি দেখেছি যে যখনই কেউ গান গেয়ে আসছে, বা যখনই মানে কেউ আসে অ্যাপ্রিসিয়েট করা, তাকে জড়িয়ে ধরা, ভাই কি হলো না হলো। এবং আরেকটা জিনিস আমার মনে পড়ছে, যখনই গান গাইতিস তখনই খুব ভালো যদি হতো, সবাই বাজার দিয়ে গোল্ডেন গিটার দিয়ে যখনই ব্লাস্ট হতো, তখন একটা ওই আনন্দ হওয়া, এই জিনিসটা একটু যদি দর্শককে বলা যায়। অ্যাকচুয়ালি মনের মধ্যে একটা চলতে থাকে বিষয়, যে কেমন ইয়েটা পাবো, মানে গোল্ডেন শাওয়ারটা পাবো, তখন 9টা গোল্ডেন গিটার সবাই করবে, তো এটা মনের মধ্যে চলতে থাকে, গাইতে 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 আমি গাইছি, ঠিক আছে চলো, এখনো হলো না, আচ্ছা আরো গাইলাম আর একটু, আর হলো না, তারপরে কি যখন প্রেস করে প্রেস করলো একটা গোল্ডেন শাওয়ার, আমি এবার হয়েছে, এবার ঠিক আছে, তাহলে ঠিক গিয়েছি, একদমই তাই। আর যখনই হতো না তখন ভাবতাম একটু বেটার গাইলে ভালো হতো, ঠিক আছে অসুবিধা নেই, পরের পারফরমেন্স ভালো গাইবো। না, কিন্তু এইটাও দেখা গেছে মানে এইগুলো পাওয়ার সাথে সাথে লাল চেয়ার, লাল চেয়ারে যাওয়াটা খুব একটু মানে সেটা যাওয়া হয়েছিল। রেড চেয়ারে আমি 2বার বসেছি, এবং 2বারই আমাকে সুযোগ দেওয়া হয়েছে, তো 2বারই আমি আউটকাম মানে ওখান থেকে কামব্যাক করতে পেরেছি। এবং গ্রুমাররা সেই সময় আরো বেশি প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর হেল্প করেছে, প্রচুর, মানে বললাম না, বাবা মা যেভাবে সন্তানদের মানে রক্ষা করে, প্রোটেক্ট করে, সেরকম প্রোটেকশন আমি পেয়েছি। মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা গ্রেটফুল টু এভরিওয়ান। একটা মানুষের কথা না বললেই না, সেটা হচ্ছে রথি স্যার। মানে উনি আমাদের মানে কি বলবো, বটবৃক্ষের মতো ধরে রেখেছেন। একদমই তাই। মানে উনি যেভাবে আমাদেরকে হেল্প করেন, যেভাবে আমাদের সাপোর্ট করেন, মানে আমি তো মানে বলে বোঝাতে পারবো না। একদমই তাই। গল্পের শেষের দিকে যাই, যে সেকেন্ড রাউন্ডের পর যেই 4 জন যখন বলা হচ্ছে রেজাল্ট, সেই মুহূর্তটা কতটা বুক দূর দূর করছিল ওই সময়, যে কি হবে না হবে, কি হবে না হবে। সে তো অবভিয়াসলি করবে, কারণ একটা শেষ পর্যায়ে, তুমি যে বললে কম্পিটিশন, এবারে আমি যদিও কম্পিটিশন বলে ভাবিনি কোনোদিন, বাট একটু নার্ভাস লাগছিল, একদম মিথ্যে কথা বলবো না, মনে থেকে তো ইচ্ছা ছিল যে আমি একটা পজিশনে, তো না এত দূর এসে 4 জনের মধ্যে এসে তারপর একটা পজিশন পাবো, এটা আমার মনের মধ্যে আশা ছিল এবং পেয়েছি, আমি সেটার জন্য অনেক গ্রেটফুল। না, এটা তো শর্টের মধ্যে হয়ে গেল, কিন্তু আমি একটা জিনিস না শুনে ছাড়বো না, সেটা হচ্ছে যে সেকেন্ড রানার আপ যখন অ্যানাউন্স করলো, তখন মনে কতটা দুঃখ লেগেছিল যে আমি ফাইনালে উইনার হতে পারলাম না। সেটা ওটা ডাজেন্ট ম্যাটার, মানে উইনার হতে পারলাম না ওটা আমার মানে মনের মধ্যে একদমই আসেনি। আচ্ছা, ফার্স্ট অফ অল চ্যাম্পিয়ন কেউ না কেউ একজন হবেই, তো কাজেই কে জিতলো কে হারলো ওটা ডাজেন্ট ম্যাটার। এখানে আমরা যতজন টপ 5-এ ছিলাম, আমি, বিশ্বপ্রিয়া দাস, শান্তনিধি, গীতশ্রী, আয়ুষ, আমরা সবাই চ্যাম্পিয়ন আমার কাছে। কারণ আমরা যে স্ট্রাগলটা করেছি, আমরা যে হার্ডওয়ার্কটা করেছি, আমরা যে এত মানুষের ভালোবাসা পেয়েছি, আমরা সবাই চ্যাম্পিয়ন। তো আমার কাছে কেউ বা মানে এটা আয়ুষও বলেছে সেদিনকে, এবং এটা আমারও মনে হয়,
আমরা সবাই চ্যাম্পিয়ন, আমরা অনেক কিছু শিখেছি, এত ভালোবাসা মানুষের পেয়েছি, আমরা জিতে গেছি অলরেডি। এবং ফিনালেতে যখন ওই আমি দেখছিলাম তুই আর গীতশ্রী দুজনের সাইডে, গীতশ্রী দুজনের সাইডে দাঁড়িয়েছিলিস, আর সায়ন্তনী আয়ুষকে নিয়ে আমাদের আবিরদা ধরে দাঁড়িয়ে আছে, এবং তারপরেই যখন হাতটা উঠলো তোরা সবাই গিয়ে ওকে জড়িয়ে ধরলি এবং ও পুরো মাটিতে প্রণাম করা এবং একটা আলাদাই আনন্দ। এবং তারপরে তো প্রাইজ আছে, হ্যানা ত্যানা অল সবার সাথে দেখা। শেষ মুহূর্তে যখন সবকিছু শেষ হলো তখন এই এতদিনের জার্নি কতটা মানে মনে হচ্ছিল না পিছিয়ে একটা বোঝ আটকে আছে, বা বুকে 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 না? হ্যাঁ, এটা একটু যদি ছোট্ট করে দর্শককে বলা যায়। টু বি ভেরি অনেস্ট, ভেরি 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 অনেস্ট, আমাদের জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে 10 মাস তো আমরা টেলিভিশনে দেখছি, তার আগে থেকে নিয়ারলি 1 ইয়ার। ঠিক 1 বছর একটা সারাউন্ডিংস এর মধ্যে থাকা, 1 বছর একটা গ্রুপ অফ পিপলের মধ্যে থাকা, 1 বছর একটা সিস্টেমের মধ্যে থাকা। হ্যাঁ, এই যে সিস্টেমটা আমরা মেনটেন করতাম। আমি আটকে একটা কথা বলবো, আমার না গীতশ্রী একটা কথা বলেছিল, ঠিক আছে, বাথরুমের একটা গল্প আছে, তুই নাকি ঢুকবি বলে ও আটকে রেখে, এবং এই ভিডিওটা আমার কাছে আছে, মানে আর বাকিটা এলাবোরেট করছি না, আমি এলাবোরেট করছি না, একটা যাওয়া নিয়ে কিন্তু একটা টাসেল হয়েছিল, এরকম অনেক মজার জিনিস হয়েছে, বহুত 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 খাওয়া দাওয়া শুনলাম, এইসব মজার জিনিস, লুকিয়ে লুকিয়ে খাওয়া, উনো খেলা, তারপরে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সেই বাথরুমে যাওয়ার একটা টাসেলের ব্যাপার থাকে। বাথরুমে যাওয়ার টাসেল ছিল না, মানে তাড়াতাড়ি উঠতে পারতিস? হ্যাঁ হ্যাঁ, হয়ে যেত। হ্যাঁ, সকালে উঠে রেওয়াজ করে নয়, এগুলো তো আমি আটকে যেহেতু বলছিলাম, বাকিটা একটু হ্যাঁ দর্শকদের বল। তো সুমিত্রা পিসি, তারপরে মঞ্জু মায়েদের বকা, হ্যাঁ হ্যাঁ, তারপরে প্রোডাকশনের একটা নাটক চলতো, তো সিরিয়ালটা পড়ে অল ওভার জার্নির কথা বলছি। প্রোডাকশনের এত দাদারা যারা আমাদের প্রম্পট বানাতো, তাদের সাথে গল্প করা, ঘোরা একসাথে, আর আমি এদের সাথেই বেশি থাকতাম, পার্টিসিপেন্টদের সাথে থাকতাম অবভিয়াসলি, বাট আমি এদের সাথে বেশি ঘোরাঘুরি করতাম, কারণ মানে আমি ওখানে আমার কেউ পড় না, সবাই আমার আপন। তো আমি সবার সাথে বসতাম, সবার সাথে চা খেতাম, ঘুরতাম, বেড়াতাম, এইগুলো আমি খুব মিস করবো, মানে লিটারালি আমি এখনো খুব মিস করি। মানে যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি ভাবি যে এগুলো আর হয়তো আমি ফিরে পাবো না, এগুলো আমি সব ওখানে ছেড়ে এসেছি। তো ওটা একটু খারাপ লাগে, আর কিছু না, মানে এইগুলো ডিসক্রাইব করা যাবে না, এই খারাপ লাগাটা অ্যাকচুয়ালি। না, প্রাপ্তির লিস্টে তার সাথে অনেক কিছু আছে, প্রাপ্তির লিস্টে আছে, বাট কি বলতো, ওই যে একটা অভ্যেস, মানুষের অভ্যেস, মানুষ অভ্যেসের দাস। ঠিক ঠিক, সেই অভ্যেসটা এখন আর আমার মধ্যে নেই, তো এটা আমি খুব মিস করবো আর কি, সারা জীবন মিস করবো। এত বড় একটা মঞ্চ তো শেষ হলো, এরপরে সৃজন কি করতে চলেছে? নতুন গান আসবে, নিজের গান আসবে, মিউজিক ভিডিওস আসবে, আর তো লাইভ শো অনেক হবে। সবাইকে প্রমিস করছি অনেক ভালো ভালো নিজস্ব গান, আমি অনেক নিজস্ব, মানে নিজের লেখা, নিজের সুর এবং নিজের গান আমি অনেক দেবো মানুষকে। আমি সবাইকে অনুরোধ করবো যাতে ভালোবাসা সেই আবার কাজেও যেন তারা সমানভাবে ভালোবাসা দেয়, এবং আশা করি সকলের খুব ভালো লাগবে। একদমই তাই, বেশ ভালোই লাগলো আড্ডাটা দিয়ে। এখানে ঘাটে এসেছি, আমরা কি খালি বসে থাকবো? আমরা একটু ঘাট ফাট ঘুরে দেখাই, আমরা সেই দিকে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা পুরো বাকিটা শেষ করবো। অসাধারণ কিন্তু একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসলি, এবং সকাল থেকে এত আড্ডা দিলাম, এখনটাই মানে এখন ভারাক্রান্ত লাগে যে শেষ করতে যাচ্ছে, এবং শেষ বলে শেষ হয় না, সেটা শুরু কিন্তু একদম। এবং যেটা প্রত্যেকে জানতে চাইবো যে দর্শকের এত ভালোবাসা পাও, এবং শেষ দিনে ফিনালেতে তুই একটা সুন্দর গান গিয়েছিলিস, এবং সেটা সবাই সেইটা শুনে এবং বিভিন্ন রাউন্ডগুলো দেখে তোকে চুজ করে কিন্তু আজকে এই পজিশনে আসে। একদম। আমি চাইবো যে শেষ মুহূর্তে আমাদের দর্শকের জন্য যদি সেই গানটা করে যদি আমরা আজকে শেষ করি। হ্যাঁ, শেষ করবো। লাস্ট দিনের পারফরমেন্সটা আমার যে আলবিদা গানটি কে স্যারের গাওয়া, তো আমার মনে হয় এটা আমি ওনারই আশীর্বাদে হয়তো পেয়ে গেছি গানটা, কারণ শেষ গান, লাস্ট এপিসোড, লাস্ট পারফরমেন্স, আর যেটা কিনা আমি গান গাইছি আলবিদা, মানে এটা আমি নিজে বলে বোঝাতে পারবো না, এটা আমার জন্য কত স্পেশাল গানটা। আর আমি এই গানটা গিয়েছিলাম, আইডলেও গিয়েছিলাম। তো এই আমার একটা কোইন্সিডেন্স কিরকম দেখো, 085, হ্যাঁ এখানেও 085, আলবিদা ওখানেও, হ্যাঁ আলবিদা এখানেও। ও হ্যাঁ, তাই তো, আলবিদা আমি ওখানে গিয়ে সিলেক্ট হয়েছি, হ্যাঁ, আর এখানে আলবিদা গিয়ে আমার জার্নিটা শেষ হলো না, আবার শুরু হবে। আমরা মানে শেষ হলো ইন দ্য সেন্স আর কি, সারেগামাপার গ্র্যান্ড ফিনালে শেষ হলো আমার গান দিয়ে। ঠিক তাই। তো মানে থ্যাঙ্কস টু অলমাইটি, মানে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আর কি। তো ওই গানটা যদি আমি 2 লাইন, বেশিটা গাইবো না, 2 লাইন গাইবো, কারণ এটা আমরা শেষের দিকে চলে এসেছি যদি। একদমই তাই। আচ্ছা, अलविदा अलविदा मेरी राहें, अलविदा मेरी सांसें कहती है, अलविदा 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 अब कहना और क्या, जब तूने कह दिया अलविदा।
অসাধারণ, মানে এই যে মানে মুভমেন্টটা পাওয়া এবং এই যে জিনিসটা পাওয়া ওর থেকে, মানে সত্যি বলবো মানে খুব ভালো লাগলো আজকে ওর সাথে আমরা আড্ডা দিয়ে, এবং ওর সাথে এই একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পেলাম। অনেক শুভেচ্ছা, অনেক বড় হোক, থ্যাংক ইউ অনেক বিভিন্ন জায়গায় নতুন নতুন তোর প্লেব্যাক সিঙ্গিং আমরা পাই, আশীর্বাদ করো। এবং নতুন নতুন গান, নতুন নতুন সমস্ত কিছু। খালি এইটুকুনি বলবো যে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার হয়, যদি আমাদের দর্শকদের মানে অনেক ভালোবাসা তারাও দিচ্ছে, তো আমি দর্শকদের এটুকুই বলতে চাই যে এতটা ভালোবাসা, এতটা ব্লেসিংস দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। আরও আমাকে ভালোবাসা দিন, আরও আমাকে আশীর্বাদ করুন যাতে এগিয়ে যেতে পারি। এবং হাওড়ার মানুষরা আমাকে অনেক অনেক ভালোবেসেছে, অনেক সাপোর্ট করেছে। এবং তোমাদের তো আমি কিছু মানে বলছি না, কারণ তোমরা আমার নিজের দাদা। তো এভাবেই পাশে থেকো যেভাবে তাই, ছিলে। ঠিক আর তাই। থ্যাংক ইউ সো মাচ সকলকে, সবাই খুব ভালো থাকবেন। একদমই তাই। আর আমরা তো সঙ্গে থাকবোই। আপনারাও সৃজনের গান কিরকম লাগলো, তার এরকম ইন্টারভিউ কিরকম লাগলো, আপনারাও কমেন্টে জানাবেন। এবং তার সাথে সাথে সিটি টকিজ দেখতে থাকবেন। ক্যামেরায় ঋদ্ধির সাথে আমি জয়দীপ, সিটি টকিজ কলকাতা। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। ওই কোম্পানিতে আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সৃজনের গান কিরকম লাগতো আপনার? দারুণ না? দেখতেন তো? না, আমরা প্রায় মানে লাস্ট রিলিজে এই লাস্ট রবিবারটা আমরা গ্র্যান্ড ফিনালটা দেখতে পারলাম না, হ্যাঁ। আমরা বেড়াতে চলে গেছিলাম। হবে তো। আচ্ছা, গ্র্যান্ড ফিনাল বললো হয়ে গেছিল বাড়িতে, আমার বললো grand final। না, আচ্ছা। 28 তারিখে দেখা হবে। আচ্ছা, 28 grand final। খুব দারুণ দেখা লাগলো। হবে। হ্যাঁ, বাড়িতে সবাই দেখো, মা বউ মানে প্রচন্ড ভালো লাগছে। একদম। জানাবে আজকে একটা শুটের জন্য এসেছি। আচ্ছা, হ্যাঁ। তাই হোক। তো দাদার নামটা বলে দাও। আমার নাম সুজন মালিক। আচ্ছা, মালিক। কিরকম লাগলো জি বাংলায় দেখেও? খুব দারুণ, খুব দারুণ। আমাদের পাড়ার এলাকার লোক মানে যে এই জায়গায় পৌঁছবে আমরা বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা আপনাকে। দেখা ভালো করে গান দেখা হবে করে। একদম দেখা হবে। ঠিক আছে, তো এই আর কি, এই ভালোবাসাগুলো থেকেই যাবে। এক্স্যাক্টলি এগুলোই মানুষের দরকার, মানে এগুলোই আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য ইন্ধন। একদমই তাই। আমি তোদের দাদা, সবাই এইসব ইগনোর হ্যাঁ। मैटर हो गया, मैटर हो गया। যাই হোক, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখেছি। গুড ডে ভাই। আরে তুমি আসবে না ওগুলো। না না, এগুলো আসছে ভাই। কি ছিলাম জানো, কোথায় ছিল? হ্যাঁ, কম্পিটিশন। কম্পিটিশন, হ্যাঁ, অ্যাকশন। তো কম্পিটিশনের মঞ্চে তো এই জিনিসগুলো তো হতেই থাকে, মানে একটা টাফ, যতই পার্টিসিপেট, আমি না ভুলে গেছি কোন জায়গা ছিল। আর কোনো টাফ মানে এমন একজন স্টেজে উঠলে মনে হতো বা ব্যাস এটা টাফ হবে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো, রেডি? তোর মতো রানিং এ কর। হ্যাঁ। আচ্ছা বাপি, আমাকে একটা থালা দাও। হ্যাঁ, থালা লাগবে, কাপ লাগবে, তাই তো? কাপ আছে। আচ্ছা, এগুলো কার শট নিতে তো? এই তো চা পাতা। চা পাতার নির্যাসটা একটু আমরা নিয়ে নেবো, নিয়ে তারপর আমরা খাবো। চলো, ততক্ষণ আমরা একটু বাইরে ওয়েট করি। হ্যাঁ, এটা আরেকবার নাও, এটা আরেকবার নাও। তো আমাদের চা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে তোমার চা, আমার চা। আর এই হচ্ছে আমার চা। একদমই। তো KOL 085, এটার একটা কনসেপ্ট শুনছিলাম। এটা একটা কনসেপ্ট হচ্ছে এটাই, মানে এটা আমার এতই লাকি নাম্বার 085। হ্যাঁ, এটা আমি যখন সারেগামাপা অডিশন দিতে গিয়েছিলাম তখনও কিন্তু আমার এই নাম্বারটাই ছিল 085। ও, এ তো কোইন্সিডেন্স, মানে এটা ইউনিভার্সের একটা মানে কি বলবো, একটা কোইন্সিডেন্স আর কি। তো দেন হচ্ছে আমার আমার সেই জি বাংলা সরস্বতী মূর্তি, একদম, মানে আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট এগুলো। হ্যাঁ, বাকি তো আর আরো আছে। হ্যাঁ, বাকি তো প্রচুর আরোই আছে। নাম, হ্যাঁ, প্রচুর প্রচুর প্রাপ্তি। হ্যাঁ, ওই আর কি, সবার প্রচুর আশীর্বাদে, প্রাপ্তি। ভগবানের আশীর্বাদে হয়ে গেছে এইসব আর কি। প্রচুর প্রাপ্তি। তার সাথে সাথে দেখা যাচ্ছে জি বাংলা থেকে যে প্রাপ্তিগুলো ভালোবাসায় মানুষরা এঁকে দিয়েছে, তাই তো? এই হচ্ছে সব। আর এখানে লোকনাথ বাবার একটি মূর্তি। একদমই তাই। তো আমি লোকনাথ বাবাকে খুব মানি, হ্যাঁ, তো ওই জন্যই আর কি। তো সবই আর কি গোছাবো আস্তে আস্তে, দেখা যাক ঠাকুরের আশীর্বাদে। মানে আমরা এই ঘরটাকে বেশ পাচ্ছি একটা অন্য রূপে, অন্য রূপে। তো ওটার প্রসেস চলছে actually। একদমই তাই, একদমই তাই। যাই আমরা এবার একটু চলো বাইরে চলো চলে যাই, চলো বাইরে আমরা দেখি। চলো, লেটস গো।